বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ চান না অর্থনীতিবিদরা, করদাতাদের নিরুৎসাহিত করার আশঙ্কা। মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে প্রচার, প্রস্তুত নির্বাচন কমিশন। অল্প বৃষ্টিতে ডুবে যায় মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল, ডাক্তার, নার্স ও রোগীদের ভোগান্তি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতেই বাজেট 2024-25। বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ রাখার পক্ষে নন অর্থনীতিবিদরা। তারা বলছেন, এমন সুযোগ দেয়া হলেও খুব বেশি অর্থ করের আওতায় আসবে না, বরং এটি সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে। কালো টাকার উৎস বন্ধের পরামর্শ তাদের। রিপোর্ট মেহেদী হাসানের। আয়কর আইন অনুযায়ী ব্যক্তিশ্রেণীর করদাতাদের সর্বোচ্চ 25% কর দিতে হয়, কিন্তু আসছে 2024-25 অর্থবছরে মাত্র 15% কর দিয়ে ঢালাওভাবে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দিতে পারে সরকার। এমন সংবাদ এরই মধ্যে প্রকাশিত হয়েছে গণমাধ্যমগুলোতে। এর আগে 2020-21 অর্থবছরে মাত্র 10% কর দিয়ে একই ধরনের সুযোগ দিয়েছিল সরকার। 11,839 জন নিয়েছিল এ সুযোগ, যাতে সাদা হয়েছিল 20,500 কোটি কালো টাকা। আর 2021-22 অর্থবছরে মাত্র 7.5% কর দিয়ে বিদেশ থেকে অঘোষিত অর্থ দেশে আনার সুযোগ দেওয়া হয়েছিল। এ সুযোগ কেউ নেয়নি। অর্থনীতিবিদরা বলছেন, এনবিআর কালো টাকা সাদা করার সুযোগ দিলেও সেখানে দুর্নীতি দমন কমিশনের প্রশ্ন তোলার সুযোগ থেকেই যায়। ফলে এ ধরনের সুযোগ খুব বেশি কাজে আসেনি। আর নৈতিকভাবে এ ধরনের সুযোগ অগ্রহণযোগ্য। তারা যেটা করে যাচ্ছে তারা তো করেই যাচ্ছে, এখন আপনিও খালি এটা দিয়ে যাচ্ছেন, কিন্তু এটার রেজাল্ট তো জিরো। এটা টাকা কি আসছে? কয় পয়সা আসছে? আসে নেই। বিনিয়োগ সুবিধা যতক্ষণ পর্যন্ত সহজ না করতে পারবো, কর কাঠামো যতক্ষণ পর্যন্ত সহজ না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাটাতে স্বচ্ছতা না আনতে পারবো, তো এই ধরনের সুযোগ দিয়ে খুব বেশি লাভ হবে না। কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর সহ তদারকি সংস্থাগুলো সক্রিয় হলে কালো টাকা তৈরির সুযোগই থাকবে না। সরকারকে বরং এদিকে মনোযোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। প্রজেক্টগুলোর থেকে ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে কন্ট্রাক্টররা এবং অন্যরা এই টাকাটা তৈরি করে ট্রেড ফাইন্যান্সের মধ্যে আমরা এই কালো টাকা তৈরি হওয়ার সুযোগ আছে, অর্থাৎ আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং করে। গোড়ায় যদি বন্ধ না করতে পারেন এবং বন্ধ করার আপনার সমস্ত যন্ত্রপাতি আছে, আপনি এই যন্ত্রপাতিগুলো কাজে লাগাচ্ছেন না। স্বচ্ছতা নিশ্চিতে সব ক্ষেত্রে অটোমেশনের বিকল্প নেই বলেও জানান অর্থনীতিবিদরা। ডিজিটাল পদ্ধতিতে যদি আপনি লেনদেনগুলো আপনি আনতে পারেন, তাহলে কিন্তু এটা ধরাই। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। প্রার্থীদের নানা প্রতিশ্রুতি আর অভিযোগ পাল্টা অভিযোগে 58 উপজেলা জমজমাট ভোটের মাঠ। সুষ্ঠু নির্বাচনের প্রস্তুত নির্বাচন কমিশন। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। ষষ্ঠ উপজেলা পরিষদে শেষ ধাপে ভোট গ্রহণ 5 জুন। নানা প্রতিশ্রুতিতে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর উপজেলায় চেয়ারম্যান পদে 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 17 জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 11 জন। প্রচারে বাধা এবং ভোটের পরিবেশ নিয়ে রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ। আমি যদি উপজেলার চেয়ারম্যানের জনগণের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করব। আমি সুনামগঞ্জ সদর উপজেলার অনেক রাস্তাঘাটের উন্নয়ন করছি। সুষ্ঠু ভোটে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। যোগ্য একজন প্রার্থী, ভালো একজন প্রার্থী যাতে মনোনীত হয়, প্রার্থী বুঝে আমরা ভোট দিব। বরগুনার তালতলী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে চালাচ্ছেন শেষ সময়ের প্রচার। জনগণের আশা আকাঙ্ক্ষা এগুলো প্রতিফলিত করতে চাই এবং ঘোড়া প্রতীক নিয়ে আমি বিজয় হয়ে আবারও জনগণের কাছে মাঠে কাজ করব। যোগ্য প্রার্থী বেছে নিতে মুখিয়ে আছেন ভোটাররাও। তালতলীর উপজেলায়
ভালো একটা প্রার্থী চাই আমরা। ভোটারদের মন জয়ে ক্লান্তিহীন প্রচারে নেত্রকোনার কেন্দুয়ার প্রার্থীরাও। চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন। যদি সুষ্ঠু নির্বাচন হয় আমি অবশ্যই বিপুল ভোটে পাশ করব। কেন্দুয়ার মানুষকে সাথে নিয়ে আপনাদের সকলের সহযোগিতা বিজয় সুনিশ্চিত। তারুণ্যের মাধ্যমে যে কারিগরি শিক্ষা সেই লক্ষ্যে কাজ করার দৃঢ় ইচ্ছা আছে। জনগণের উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থী নির্বাচিত করতে চান ভোটাররা। গানে গানে ভোট চাওয়া সহ কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে হচ্ছে মাইকিংও। ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও নবীনগর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ১৯ জন। সদর উপজেলায় চেয়ারম্যান পদে ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শুভন এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার এর চেয়ে বেশি প্রাপ্তির আর কোনো দরকার। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। অল্প স্বল্প বৃষ্টিতেই ডুবে থাকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল। জলাবদ্ধতার কবলে ডাক্তার, নার্স আর রোগীদের ভোগান্তির সীমা ছাড়ায় প্রায়। ঘরের ভেতর জমে থাকা দুর্গন্ধযুক্ত পানিতে চলছে মশার প্রজনন। রিপোর্ট আহমদ বাবুর। আষাঢ় শ্রাবণ নয়, অন্য ঋতুর অল্প বৃষ্টিতেই পানি থই থই। চলতে ফিরতে সহায় তাই রিকশা। অন্যথায় ময়লা পানিতে হেঁটে হেঁটে অফিস অবধি পৌঁছাতে হয় ডাক্তার আর নার্সদের। রোগ সারাতে এসে নতুন করে রোগাগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়ছেন রোগী আর তাদের আত্মীয় স্বজন। বলছিলাম মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল প্রসঙ্গ। একই ক্যাম্পাসে যেখানে রয়েছে আরও 3টি হাসপাতাল। 10 বছর থেকে এই একই অবস্থা। আকাশে পানি আসে, পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই, যার জন্য দীর্ঘদিন ধরে এরকম পোকা আরও 15-20 দিন থাকবে। জমানো পানি কয়েকদিন ব্যবহার করলাম, এখন অজু করার পানিও আমার নেই। রিক্সা ভিতরে ঢোকে না, পানি ডুবে যাচ্ছে, মোটর পুড়ে যাচ্ছে, এরকম অসুবিধা আর কি। এরই মধ্যে নোংরা পানি ঢুকে গেছে রিজার্ভ ট্যাঙ্কে। ড্রেনের পানি, তারপর সোয়ারেজের পানি, বৃষ্টির পানি সব একসাথে হয়ে থাকে। আমাদের যে পানির ট্যাঙ্কিটা আছে সে পানিটা কন্টামিনেটেড হয়ে গেছে, পানি দূষিত হয়ে গেছে, সবারই পেটের সমস্যা। মশায় অতিষ্ঠ হাসপাতাল আঙিনার সকল শ্রেণী পেশার মানুষ। মশা ডিম পাড়তেছে, এটার জন্য আমরা একটা হুমকির মুখে আছি। নিকেতনের ওই পাশে যে মুখটা, যে মুখ ওই পাশে বন্ধ আটকায় রাখছে, এই পানির জন্য বের হতে পারছে না। সিটি কর্পোরেশন হটলাইনে কল দিয়েছে, তবে তাতে কোনো লাভ হয়নি। তারা বলেছে পানি আটকে রয়েছে, আমরা দেখছি, ওই দেখা পর্যন্তই। স্থানীয় কাউন্সিলর বলছেন সমস্যার সমাধান শিগগিরই। আমাদের ইঞ্জিনিয়ার আছে, আমাদের লোকজন আছে, আমাদের মাননীয় মেয়র আছে, চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমরা সবাই দেখবো, যাব। যদি আমাদের কোনো কাজ থাকে তাহলে আমরা সুন্দরভাবে করে দিব। রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হসপিটালের আবাসিক এলাকায় গত 10 বছর যাবৎ বৃষ্টি হলেই শুরু হয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েন এখানকার কর্মকর্তা কর্মচারীরা। তারা বলছেন সিটি কর্পোরেশনের উদাসীনতার কারণেই এই ভোগান্তি। মহাখালী বক্ষব্যাধি হসপিটাল থেকে আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। কাঁচামরিচের আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা, দেশের বাজারে কমতে শুরু করেছে দাম। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রেখে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দামও। দুদিনের ব্যবধানে কেজিতে কমেছে 35 থেকে 40 টাকা পর্যন্ত। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্র আরও জানাচ্ছেন সমর ইসলাম। বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। কমেছে উৎপাদন, চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় এক পর্যায়ে প্রতি কেজি কাঁচামরিচের দাম ছাড়াই 200 টাকা। দাম নিয়ন্ত্রণে গত 23 মে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় আমদানি। স্থানীয় বাজারে চাহিদা ও দাম ভালো থাকায় ক্রমেই বাড়ছে আমদানির পরিমাণ। একই সঙ্গে আবহাওয়া অনুকূলে আসায় দেশের বিভিন্ন অঞ্চলেও দেশীয় নতুন কাঁচামরিচ উঠতে শুরু করেছে। দুদিনে কেজিতে 30-40 টাকা কমে হিলিতে এখন কাঁচামরিচ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজি দরে। হঠাৎ দাম পড়ে যাওয়ায় ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরলেও অস্বস্তিতে আমদানিকারকরা।
কাঁচামরিচ আমরা 90 টাকা দাম চাইছি, 80 টাকা দাম বলছে পার্টি, তাও নেওয়ার কোনো লোক নেই। এত পরিমাণ আমদানি হয়ে গেছে আজকে। আমাদের দেশি মরিচের ওঠার কারণে বাজার মনে করেন যে অনেক কমে গেছে, এই জন্য আমাদের অনেক লস হচ্ছে কাঁচামরিচ ঢোকার কারণে। এখানে লোকাল ভাবে বেচা কিনা হচ্ছিল, সেটা এখন আর হচ্ছে না, ডাইরেক্ট ঢাকায় পাঠিয়ে দিচ্ছি। আর অতিরিক্ত তাপমাত্রার জন্য আমরা মরিচটা রাখতে পারতেছি না। পচনশীল পণ্য হিসেবে বন্দর থেকে দ্রুত ছাড় করা হয় ভারত থেকে আসা কাঁচামরিচ। এতে দ্রুত বাড়ছে সরবরাহ, কমছে দাম। প্রথম থেকে কাঁচামরিচের গাড়ি 2-1 গাড়ি করে ঢুকতো, বর্তমানে এটা বৃদ্ধি পেয়ে প্রায় 9-10 গাড়ি পর্যন্ত হিলিস্থল বন্দরে প্রবেশ করতেছে। দ্রুততার সাথে আমরা সব ধরনের প্রস্তুতি রেখেছি যাতে কাঁচামরিচগুলো বিশেষ করে তারা বের করে বাজারজাত করতে পারে। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে গত 8 দিনে ভারত থেকে 45টি ট্রাকে 447 টন কাঁচামরিচ আমদানি হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। বিকাশ ঈদ কেনাকাটার খবর। ঈদুল আজহাকে সামনে রেখে নিত্য নতুন ডিজাইন আর বাহারি রঙের পোশাকে সাজিয়েছে বিভিন্ন ফ্যাশন হাউসের আউটলেট শোরুমগুলো। ঈদ কেনাকাটা শুরু হলেও ভিড় বাড়েনি। এদিকে বিকাশে পেমেন্ট করলে মিলছে 10% ছাড়। রিপোর্ট মানিক শিকদারের। আর 2 সপ্তাহ পর ঈদুল আজহা। ঈদ সামনে রেখে নতুন নতুন ডিজাইনের পোশাকের মেলা সাজিয়েছে ফ্যাশন হাউসগুলো। সেই ধারাবাহিকতায় দেশজুড়ে 16টি আউটলেটে স্পার্ক গিয়ার তুলেছে নিত্য নতুন পোশাক। আমাদের সুন্দর এক্সপোর্ট কোয়ালিটি না, কাজ করে এক্সপোর্টের যেগুলো আছে রিজনেবল প্রাইজের মধ্যে এক্সপোর্টের ভালো মানের যেগুলো রেডিমেড যে গার্মেন্টসগুলো এগুলো আমাদের এখানে আছে। আমাদের এখানে ম্যাক্সিমামই রিজনেবল প্রাইজের মধ্যে থাকে, ভালো মানের, যেমন ক্যাজুয়াল শার্ট, ফর্মাল শার্ট, জিন্স, ক্যাবাডিন প্যান্ট, এছাড়া পোলো টি শার্ট আছে। গুলশান 1-এর আউটলেটে আছে নারী, পুরুষ ও শিশুদের পোশাক। ঈদের সময় তো বিশেষ করে ঈদে যদি কেনা হয় তাহলে পাঞ্জাবিটাই বেশি কেনা হয়, এই তো। আর নর্মালি হচ্ছে শার্ট প্যান্ট। এখন আমাদের ঈদ উপলক্ষে কিডসের কালেকশন অ্যাভেলেবেল আছে, লেডিস কালেকশন অ্যাভেলেবেল আছে। ক্রেতাদের পছন্দের তালিকায় কামিজ, শার্ট, প্যান্ট, জিন্স সহ ওয়েস্টার্ন পোশাক। মধ্যবিত্ত থেকে শুরু করে ভিআইপি কাস্টমার পর্যন্ত আসেন। তো এখানে ওয়েস্টার্ন পোশাক মূলত পাওয়া যায় সব ধরনের। পোশাকের পাশাপাশি বিশ্ববিখ্যাত বিভিন্ন পারফিউম ও প্রসাধনী সামগ্রীর যথেষ্ট চাহিদা আছে। ম্যাক্সিমাম হচ্ছে আমাদের বাইরের প্রোডাক্ট, দুবাইয়ের আছে, তারপরে প্যাস্টেল আছে পোল্যান্ডের, তারপরে হচ্ছে গোল্ডেন রোজ আছে, এটা হচ্ছে টার্কিশ। অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেই 10% ছাড় পাচ্ছেন যে কোনো পণ্যে। বিকাশের এই উদ্যোগে খুশি ক্রেতারা। সবাই তো বিকাশেই পেমেন্ট বেশি করে, কেনাকাটা করে, তারপরে যেহেতু ডিসকাউন্ট আছে তা তো মোটামুটি ভালোই। ডেফিনেটলি ভালো, কারণ যদি আপনার যে কোনো মাধ্যমে যদি একটা অফার থাকে, কাস্টমাররা সবসময় অফারের দিকে একটু অ্যাট্রাকটিভ থাকে বেশি। অফারটি চলবে ঈদ পর্যন্ত। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা 4র্থ শিরোপা জয়ের মিশনে আজ নেপালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর ইনডোর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। সেমিফাইনালে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি থাইল্যান্ড। প্রথমার্ধে 23-8 পয়েন্টে এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত 3টি লোনা সহ জয়ের ব্যবধান হয়েছে 41-18 পয়েন্টে। ম্যাচের প্রথম রেডেই 4 পয়েন্ট এনে দেন আরদুজ্জামান মুন্সি। এছাড়া পুরো ম্যাচে একাই 11 পয়েন্ট আনেন তিনি। এবারে টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। অন্যদিকে কেনিয়াকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ চান না অর্থনীতিবিদরা, করদাতাদের নিরুৎসাহিত করার আশঙ্কা। মধ্যরাতে শেষ হচ্ছে 4র্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচার, প্রস্তুত নির্বাচন কমিশন। অল্প বৃষ্টিতেই ডুবে যায় মহাখালীর বক্ষব্যাধি হাসপাতাল, ডাক্তার, নার্স ও রোগীদের ভোগান্তি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21
21-24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।